আমার পেছনে এমন কিছু মানুষ রয়েছেন যারা মুখে কথা বলতে পারেন না, এমনকি কানও শোনেন না। অন্য 8-10 জন মানুষের মতো শারীরিক অক্ষমতাকে সস্তা অজুহাত বানিয়ে তারা জনে জনে হাত পাতেননি, বরং বেছে নিয়েছেন আত্মসম্মান এবং পরিশ্রমের এক কঠিন পথ। এই ছোট্ট ওভারব্রিজের উপর দিয়ে প্রতিদিন শত শত মানুষ পার হয়ে যান। নিজেদের ব্যস্ততা কিংবা মানসিক দুশ্চিন্তার ভিড়ে তারা হয়তো কখনোই খেয়াল করেন না এই নীরব মানুষগুলোকে। আজ আমরা এই ব্যতিক্রমধর্মী বিক্রেতাদের কাছ থেকে কিছু না কিছু জিনিস কিনবো এবং দেখবো শুধুমাত্র হাতে ইশারা এবং চোখের ভাষায় তারা কিভাবে মানুষের সাথে নিজেদেরকে কানেক্ট করেন। 10 জন। এটি ঢাকা শহর। বর্তমানে এখানে প্রায় 50,000-এর বেশি ভিক্ষুক স্থায়ীভাবে বসবাস করেন। বাংলাদেশের সমাজসেবা অধিদপ্তর বলছে, ঈদ বা বিভিন্ন উৎসবে নদী ভাঙন কিংবা চরম দরিদ্র অঞ্চলের মানুষ এসে সাময়িকভাবে যোগ দিলে এই সংখ্যাটি 1,20,000-ও ছাড়িয়ে যায়। গত 1 দশকের পরিসংখ্যানের এই গ্রাফটি লক্ষ্য করলে দেখা যায়, ঢাকার এই স্ট্রিট ইকোনমি বা হাত পাতার আড়ালে বিস্তৃত হয়েছে কোটি কোটি টাকার এক অদৃশ্য এবং সুসংগঠিত ভিক্ষা সিন্ডিকেট। আর এই জালের পেছনে রয়েছে আরও এক নির্মম সত্য। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে প্রতি বছর দেশে সড়ক ও বিভিন্ন দুর্ঘটনায় কেবল প্রাণী হারায় না, বরং প্রায় 10 থেকে 15,000 মানুষ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন। সঠিক পুনর্বাসনের অভাবে এদের একটি বড় অংশই দিন শেষে এসে দাঁড়ান এই ঢাকার ফুটপাতে। আপনার এই পায়ের সমস্যাটা কিভাবে হয়েছিল? গাড়ি ছিল। এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের ব্যস্ততম কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবিকার তাগিদে পা রাখছেন, কিন্তু এই প্ল্যাটফর্মে ঝকঝকে আলো আর ট্রেনের হুইসেলের আড়ালে চাপা পড়ে যায় কিছু নির্মম বাস্তবতার গল্প। আমার ক্যামেরার লেন্সে প্রথমে ধরা পড়লো এমন কিছু কিশোরের মুখ যাদের এই বয়সে কাঁধে স্কুলের ব্যাগ থাকার কথা ছিল, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে কমলাপুরের এই তপ্ত প্ল্যাটফর্ম আর ট্রেনের কামড়া ধরা ভিড়ই এখন তাদের বেঁচে থাকার ক্লাসরুম। এটা আমি কিনছিলাম খাওয়ার জন্য, রুটি। এই যে বিক্রি করতেছে এখানে, আপনি খান, এটা আপনি খান। পানি লাগবো? হ্যাঁ, পানি আপনাকে লাগবো না। আপনি খান, আমি খাইছি পানি, আপনি খান। একটু এগোতেই চোখে পড়ল এক অনন্য ও অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত। শরীরের এক পাশ আংশিক অসাড়, সোজা হয়ে দাঁড়ানোর শক্তিটুকু ঠিকমতো নেই। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অবলীলায় হাত পেতে ভিক্ষা করা হয়তো তার জন্য সহজ ছিল, কিন্তু তিনি ভিক্ষাবৃত্তির সহজ পথ বেছে নেননি। নিজের আত্মসম্মান আর সততাকে টেক্কা দিয়ে পঙ্গুত্বকে জয় করে তিনি হকারির কঠিন পথ বেছে নিয়েছেন। বেঁচে থাকার এই লড়াই সত্যি আমাদের স্তব্ধ করে দেয়। এগুলা প্যাকেট কত করে? 10 টাকা পিস আর কি। যে কোনো পণ্য আছে, 6টা আইটেম আছে। মানে এইখানে যা আছে 10 টাকা করে। যে মেরুদণ্ড থেকে 2টা রক নামছে, মেন 2টা রকের মধ্যে একটা রক ব্লক হয়ে গেছে। তো অপারেশন করতে অনেক টাকা লাগে, তো আমি ভালো কাজ করতে পারতাম। আমি অটো মেকানিক্যাল, পাশাপাশি আমার একটা ব্যবসা ছিল। 5-6 মাসের ভিতরে আমি 3বার হাসপাতালে ভর্তি ছিলাম। এই ভর্তি থাকা অবস্থায় আমার এই কয়েকদিনে আমার যা পুঁজি বাটা গাড়ি ঘোড়া যা ছিল সব বিক্রি করে ফেলাইছি। সুস্থ লোক যদি ভ্যাগ দইরা যদি কারো কাছে ধার ভিক্ষা চায়, তাদেরকে 20 টাকা, 30 টাকা, 50 টাকা দেয়। 20 টাকার বিনিময়ে পানি বিক্রি করি, 10 টাকার বিনিময়ে একটা পণ্য বিক্রি করি। এটা কেউ নিতেছে না, 50 বার যাচাই করে, ভালো না এই সে, অনেক কষ্ট লাগে। উনি আখতারুজ্জামান আমার পাশে দাঁড়িয়ে আছেন। উনি চাইলেই কিন্তু ওনার শারীরিক প্রতিবন্ধকতাকে পুঁজি করে মানুষের কাছে হাত পাততে পারতেন, কিন্তু উনি বেছে নিয়েছেন পরিশ্রমের এক কঠিন পথ, এবং এই পথের লড়াইটা অনেক দীর্ঘ। আর ওনার এই দীর্ঘ লড়াইয়ে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ওনাকে সহযোগিতা করতে চান, ওনার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে এই যোগাযোগ নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। একটা পানি নিব? একটা পানি ফ্রিতে দেওয়া যায় না? দেওয়া যায়? ওরে বাবা রে বাবা, মনও আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছ থেকে একটা পানি নিলাম। 5 বছরের ছোট্ট শিশু আলামিন, যে বয়সে খেলনা গাড়ি নিয়ে মেতে থাকার কথা,
সে বয়সে তার কচি হাত দুটোতে ধরা ভারী পানির বোতল। একটা পানি লও। এই ছোট্ট ডাকটি যেন কমলাপুরের পুরো বাতাসকে এক নিমিষেই ভারী করে তোলে। কত পানির দাম কত? বিকটা কাকা কমলাপুরের এই ছোট্ট শিশুর প্ল্যাটফর্ম ধরে হেঁটে চলে যাওয়া দেখতে দেখতেই আমার মনে পড়ে গেল সদরঘাটের সেই অদম্য মানুষগুলোর কথা, যারা টাইফয়েডে বিকারগ্রস্ত হয়েও জীবনে থেমে যাননি, যারা দুই পায়ে প্যারালাইজড হওয়া সত্ত্বেও সদরঘাটের ছোট্ট ঝুপড়িতেই বেঁধেছেন বেঁচে থাকার স্বপ্নের আশ্রয়। ভিক্ষাবৃত্তির এই অন্ধকার জগতের মুখে তারা প্রতিদিন এক নীরব চপেটাঘাত হানছেন। আর এই মানুষগুলোকে খুঁজতেই এবার আমি রওনা করলাম বুড়িগঙ্গার তীরে। চলুন দেখা যাক ঢাকার এই ব্যস্ততম ঘাটে আজ আমাদের জন্য কি নির্মম সত্য অপেক্ষা করছে। ঢাকা কিন্তু ইতিমধ্যে পৃথিবীর অন্যতম বড় জনসংখ্যাবহুল শহর হয়ে উঠেছে এবং প্রতিনিয়ত মানুষ যখন রাস্তা পার হচ্ছেন তখন নানা ধরনের চ্যালেঞ্জের শিকার হচ্ছেন এবং নানা ধরনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা রাস্তা পার হচ্ছেন। ঢাকার রাস্তায় এরকম একটি অমানবিক দৃশ্য দেখে সত্যি আমি ব্যথিত হলাম। সে আরও 200-250 বছর আগে যে যানবাহনগুলো মানুষের প্রয়োজনে চলেছে, এখন মানুষ শখের বসে এই যানবাহন ব্যবহার করছে এবং নিরীহ ঘোড়াগুলো কিন্তু এখানে ঢুকছে। এরকম একটি ভিডিও ফিল্মিং করা খুবই চ্যালেঞ্জিং বন্ধুরা। আশা করি আপনারা আমার এই পরিশ্রমকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে হকার দেখতে পাচ্ছি, বাট আমি এমন একজন মানুষকে খুঁজছি যিনি শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ভিক্ষাবৃত্তি না করে এরকম ব্যবসা করছেন। আঙ্কেল, এখানে কেমন কোনো লোক আছে যে হকারি করে বাট শরীরে সমস্যা আছে? ভাই, শারীরিক সমস্যা আছে বাট হকারি করে, এরকম কেউ আছে এখানে? আমি আসলে খুঁজছি এমন একজন মানুষকে, দেখি হয়তো বা পেয়ে যেতেও পারি। মোহাম্মদ আমির হোসেন, 36 বছর বয়স। তিনিও তেমন একজন মানুষ যিনি সড়ক দুর্ঘটনায় ওনার পাটি হারিয়েছেন এবং জীবন সংগ্রামে হেরে যেয়ে উনি কিন্তু এখন মানুষের কাছে হাত পেতে তার জীবন চালিয়ে যাচ্ছেন। রোড পারে তুলেছি আর ওই সিনজি সামনে পড়ছে, আবার হুন্ডা আয়া বাড়ি মেরে আমরা ফালাই দিচ্ছি। আমি হয়তো বা তেমন কোনো বিজনেসম্যানকে খুঁজে পাইনি, বাট এখানে ব্যতিক্রম ধর্মী 3জন বিজনেসম্যানকে খুঁজে পেয়েছি যারা মানুষের কাছে হাত পাতে এবং এর বিনিময়ে তারা ইনকাম করছে এবং খুবই ছোট বয়স এদের। একজনের নাম হচ্ছে তামিন, আরেকজনের নাম হচ্ছে ইয়ামিন, আরেকজনের নাম হচ্ছে সাগর। বই হাতে নিয়ে যাদের স্কুলে যাওয়ার কথা বা পরিবারের সাথে ভালো সময় কাটানোর কথা, তারা কিন্তু জীবন সংগ্রামে এই ছোট বয়সে নেমে গেছে। বয়স কত তোমার? 9 বছর চলে। 9 বছর চলে। 10.5 তোমার 10.5? ওরে বাবা, হিসাব আছে তোমার। এক কয় বছর? এক 1 বছর। খুবই চালাক। 8 বছর। খুবই দুরন্ত এবং খুবই ট্যালেন্ট। আসলে এরা উপযুক্ত পরিবেশ পেলে হয়তো ভালো কিছু করতে পারতো দেশের জন্য। এমন কোনো লোক কি আপনি দেখেন এখানে? লোকের একটা হাত নাই, তাও না এক হাতে লেবারগিরি করে রাখে। এরকম মানুষ আপনি দেখছেন নিজের চোখে? আমি দেখছি বাদাম খেতে। কিন্তু পরপর 3 দিন সদরঘাটের এই হাড়ভাঙ্গা রোদে ঘুরেও আমরা নাগাল পেলাম না সেই মানুষটির, যিনি এক হাত হারিয়েও লেবারের কাজ করে নিজের পেট চালাতেন। তবে বুড়িগঙ্গার এই ব্যস্ত ঘাটে আমরা খুঁজে পেলাম অন্য এক কঠিন সত্য। দেখা হলো 30 বছর বয়সী জাহিদ মিয়ার সাথে। আমার যেকাল বয়স যেকাল 4 বছর একাল টাইফয়েড জ্বর হয়েছে। টাইফয়েড জ্বরে ডোজ ধরে রাখছিল, 1 মাস জবান বন্ধ ছিল। 1 মাস পর আবার জবান খুলছে, এবার ডাক্তারের ওষুধ পানি খাইছি। ডাক্তার কইছে এটা অপারেশন করতে হইব। হাড় বেড়ে গেছে? হাড় বেড়ে গেছে। এখন কোথায় যাবেন আপনি? এখন যাবো ইসলামপুর, ইসলামপুর যাবেন। কারখানা যাইতে হইব। জাহিদ ভাই, আপনার যে শরীরের প্রবলেম, আপনি চাইলেই তো মানুষের কাছে হাত পাততে পারতেন, কিন্তু হাত না পেতে আপনি কাজ করে পরিশ্রম করে খাই। এটা কেন? এটা কেন মনে হয়? এটা আমার ভালো লাগে, পরিশ্রম করে খাইতে। পরিশ্রম করে খামু, মানুষের কাছে হাত পাতুম কেন? সুখাল করে 70 বছর বয়সী আব্দুল জলিল
যার দুটি পাই অচল। চাইলেই তিনি এই শরীরে ভিক্ষাবৃত্তির সহজ পথ বেছে নিতে পারতেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়েই এই জীর্ণ শরীরেই তিনি দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন ছোট্ট একটি ব্যবসা। আমি নিজেরটা নিজেই পরিশ্রম করছি, যখন হারতে পারছি তখন মানুষ দিয়ে কাম করাইতে কার্টুন মাটুন টোকায় পেয়েছি বাস এই। ব্যবসা করেন? হ্যাঁ। থাকেন কোথায় আপনি? এইখানে। এই ছোট্ট ঘরটায় আপনি থাকেন? এই ঘরে থাকা যায় আঙ্কেল? কি করবো, এটার মধ্যে থাকতে হইব, গরিবের থাকা রোডে। আমি সদরঘাটে ঘুরতে ঘুরতে অবশেষে এমন একজন বয়স্ক মানুষকে পেলাম। ওনার নাম আব্দুল জলিল। ওনার বয়স 65 বছরের বেশি হবে। ও, ওনার বয়স 80 বছর উনি বলছেন। বোঝাই যাচ্ছে উনি আসলে কতটা কষ্ট এবং অভিমান নিয়ে এই আত্মসম্মানের পথ বেছে নিয়েছেন। এটি সাভার বাস স্ট্যান্ড। আমার পেছনে 3টি ওভারব্রিজ রয়েছে এবং আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি এখানে 10 জন ব্যতিক্রমধর্মী ব্যবসায়ী রয়েছেন যারা মুখে কথা বলতে পারেন না, এমনকি কানেও শোনেন না। অবশেষে ব্যস্ত ঢাকার কমলাপুর আর সদরঘাট ঘুরে আমি চলে এসেছি ঢাকার অদূরে সাভারে। বৃষ্টিস্নাত ফুটপাত ধরে আমি এগিয়ে চলেছি সেই ফুট ওভারব্রিজের দিকে, যেখানে জীবনের কঠিন সংগ্রামের অদম্য পথে অপেক্ষা করছেন কানে না শোনা আর মুখে কথা বলতে না পারা কিছু মানুষ। এখানে আমি এখন ওজন মাপবো। উনি আসলে 10 টাকার বিনিময়ে ওজন মেপে দেন প্রত্যেকের। উনি আমাকে বলছেন যে আমার 10 টাকা বিল হয়েছে। তো উনি কানেও শোনেন না এবং কথা বলতে পারেন না। শুধু উনি না, এখানে যারা রয়েছে সবার কাছ থেকে আমরা কিছু না কিছু কেনার চেষ্টা করব, সেবা গ্রহণ করার চেষ্টা করব। হ্যালো, আমি কি বলছি উনি তো শুনছেন না, শুধু ঠোঁটের নাড়ুনি দেখছেন। ওনাদের কাছে 10 থেকে 300 টাকার সংখ্যা লেখা রয়েছে একটি কার্ডে। তো আসলে যেই পণ্যের যেই দাম, ওনারা সেই পণ্যটির উপর হাতের আঙুল রেখে কাস্টমারকে দেখিয়ে দিচ্ছেন যে এই পণ্যটির এই দাম। কাস্টমারের পছন্দ হলে নিচ্ছে, পছন্দ না হলে চলে যাচ্ছে। বাহ, কি দারুণ অভিনব পদ্ধতি! আসলে জীবন সংগ্রামে মানুষ চাইলে কি না করতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছেন ওনারা। এই সেফটি পিনটার দাম হচ্ছে 10 টাকা, দেখিয়ে দিচ্ছে আমাকে। তারপর আমি এইটা ধরলাম, এটার দাম হচ্ছে 50 টাকা, আমাকে দেখিয়ে দিচ্ছে। একটা নেল কাটার নিলাম, এটার দাম কত? এটার দাম হচ্ছে 70 টাকা। এটার কোয়ালিটি ভালো, উনি আমাকে বলছে। ওকে, আমি এটা নিব আপনার কাছ থেকে। কত? 70 টাকা। উনি আমাকে 130 টাকা ফেরত দিলেন। আপনি কিছু কিনলেন? জি জি ওনারা তো কথা বলতে পারেন না এবং শোনেও না, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয়? জি না ভাই, সমস্যা। আমি এখান থেকে একটা টুথব্রাশ কিনতে চাই। আসলে আমি কি ধরনের ব্রাশ চাই ওনাকে সেটা আমি লিখে দিতে চাই। আমাকে একটি ভালো মানের টুথব্রাশ দেখান। আমি যদি এই ব্রাশটি নেই, 50, 40, ওকে। এই ব্রাশটির দাম মার্কেটে হচ্ছে 50 টাকা এবং ওনার কাছে এটি হচ্ছে 40 টাকা। আমি খুব সুন্দরভাবে বুঝতে পারলাম ওনার কথা। এখন আমি 40 টাকা দিয়ে ওনার কাছ থেকে ব্রাশটি কিনে নিচ্ছি। এই পৃথিবীতে যত সুন্দর ভাষা রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর ভাষা হচ্ছে মানুষের মুখের হাসি এবং চোখের ভাষা। সেই চোখের ভাষায় আমাকে সব কিছু ওনারা বুঝিয়ে দিচ্ছেন। একটা পেপারে লেখা দিছে, মানে প্রাইস কত সেগুলা লেখা দিছে। 50 হইলে 50, 100 হইলে 100, সেটাই দেখা যে পাপোসও তো কিনলাম সেইভাবে। এটার দাম হচ্ছে 20 টাকা। চমৎকার একটি প্যাকেট করে দিল। দুইটা 60 টাকা। আচ্ছা, এই একটা কাগজে দেন আমাকে এটা।
দুইটা সেফটি পিন নিলাম, সুন্দর ডিজাইন করা, 60 টাকা। তো উনিও আসলে কথা বলতে পারেন, ওই যে ওনার মধ্যে জড়তা আছে এবং ওনাকে বোঝাতে আমার একটু সময় লাগলো। আসলে আমি একই রকম দেখতে দুইটি চাচ্ছিলাম, ওনার কাছে হয়তো নেই, কিন্তু উনি এটি আমাকে বোঝাতে পারছিলেন না ভালো মতো। অনেকজনই ব্যবসা করেন, এনারা বেশিরভাগই কথা বলতে পারেন না। তো এটা একটা ওনাদেরকে সুযোগ করে দেওয়ার এটা একটা ভালো দিক। তো আমার দাবি থাকবে ঊর্ধ্বতন প্রশাসন যারা আছেন ওনাদের ব্যবসাটা যেন আরও স্প্রেড আউট করে। আমার হাতের এই ছোট্ট ব্যাগটার দিকে তাকালে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। আসলে আমাদের জীবনে আমরা এটা নেই ওটা নেই বলে কত কত হতাশা প্রকাশ করি, অথচ সাভারের এই ছোট্ট ওভারব্রিজ আজকে আমাদেরকে একটি নতুন জিনিস শিখিয়ে গেল। মুখে ভাষা না থাকলেও, কানে শুনতে না পেলেও জীবনে হার না মেনে অদম্য গতিতে যে এগিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু আজকে আমরা এই বিক্রেতাদের দেখেই শিখলাম। আমাদের চারপাশের এরকম প্রতিবেশীদের এই কাজগুলো অবশ্যই সম্মানের দাবিদার। চলুন আমরা তাদেরকে তাদের প্রকৃত সম্মান দেই এবং নিজেদের জীবনের অজুহাত পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাই অদম্য গতিতে। বন্ধুরা, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন, ভালো লাগলে লাইক করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্প বা ভ্রমণে।